হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা 11 ইনস্টিটিউটের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ল্যাপটপ মাদারবোর্ডের সমস্ত বিষয়গুলো। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাউ টু চেক এনি ল্যাপটপ ফর ট্রাবল শুটিং। এই ভিডিওটি নিঃসন্দেহে হবে আপনার একটি আসলে গাইডলাইন কিভাবে ল্যাপটপ রিপেয়ার করবেন। সো আজকের ভিডিও প্রত্যেকটা অংশ মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি অনুরোধ করব সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আজকে স্টার্ট করছি আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর যে হেডলাইন আমি আগেই বলে দিয়েছি, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাউ টু চেক এনি ল্যাপটপ ফর ট্রাবল শুটিং। তো প্রথমেই ট্রাবল শুট করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমরা একটি ল্যাপটপ ডিসঅ্যাসেম্বল করার পর আমরা ল্যাপটপটি ওপেন করে দেখব ভালো করে যে ল্যাপটপে কোনো প্রবলেম আছে কিনা, ড্যামেজ আছে কিনা কোনো পার্টস, প্রত্যেকটা পার্টস ক্যাপাসিটর থেকে শুরু করে আইসি, মসফেট, কয়েল, তারপর ডায়োড, রেজিস্টার, প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে একেবারে মনোযোগ সহকারে দেখব। কারণ অনেক সময় ফিজিক্যাল প্রবলেমের কারণে আসলে আমাদের ল্যাপটপ নো পাওয়ার বা ডেড হয়ে থাকে। তো অনেক সময় আমাদের নো ডিসপ্লে থাকে। তো আমাদের ফিজিক্যাল চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি ল্যাপটপ হাতে পেয়েই অ্যাটলিস্ট 10 মিনিট আপনি ফিজিক্যাল চেকিং করবেন যে বার্ন আছে কিনা, পুড়ে গেছে কিনা, তারপর কি বলবো যে কোনো রকম ফাঙ্গাস আছে কিনা, কোনো পিনে আইসি কোনো পিনে ফাঙ্গাস আছে কিনা, প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে মাদারবোর্ডটা চেক করতে হবে। তাহলে যদি অনেক অনেক সময় প্রবলেম হয়ে থাকে এই সামান্য বিষয়গুলোর ক্ষেত্রে, তা আপনি যদি ফিজিক্যাল চেকিং করেন 10 মিনিট হাতে নিয়ে, এটা স্বাভাবিক, এটা মনে করবেন না যে আসলে 10 মিনিট আমি আসলে নষ্ট করলাম, তা না। এই ফিজিক্যাল চেকিং এর মাধ্যমে আপনার অনেক উপকার আসতে পারে। ফিজিক্যালি আপনি আসলে প্রবলেম ফাইন্ড আউট করে সলভ করে ফেলতে পারবেন। তো আমাদের ফার্স্ট চেক পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল চেকিং। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা আউটপুট কয়েলস গুলা দেখব শর্টিং এর জন্য, যে শর্ট আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা তো অ্যাডাপ্টার না ঢুকেই দেখতে হবে। তো আমরা আমাদের মাল্টিমিটারটিকে ডায়োড পয়েন্টে রেখে আমরা গ্রাউন্ড দিব রেড প্রুফ এবং ব্ল্যাক প্রুফটি দিব প্রত্যেকটা কয়েলের পাশে। তার প্রত্যেকটা কয়েল, যতগুলো কয়েল আছে, যতগুলো রেগুলেটর আছে, প্রত্যেকটা কয়েল আউটপুট কয়েলে আমরা চেক করব। আমরা পরবর্তীতে আলোচনা করব যে আউটপুট কয়েলে কত ইম্পিডেন্স থাকলে আসলে শর্ট হবে, কত ইম্পিডেন্স থাকলে অনেক সময় প্রবলেম আছে এই সেকশনে, আর কত ইম্পিডেন্স থাকলে ভালো। তো এই বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো তারপরের যেই চেকিং পয়েন্ট থাকবে সেটি হচ্ছে শর্টিং কন্ডিশন। আমি এর মধ্যে বলেছি যে শর্টিং এর ক্ষেত্রে এই শর্টিং আউটপুট কয়েলের শর্টিং এর ক্ষেত্রেই এই এরপরের অংশগুলো থাকবে। তো শর্টিং কন্ডিশন নিয়ে আলোচনা করব এখন, যে কি কি অবস্থা থাকলে, কি কি কত ইম্পিডেন্স থাকলে কোন কোন কয়েলে আমরা শর্ট হিসেবে ধরবো সে বিষয়ে এখন আলোচনা করব। যদি সকেট প্রসেসর ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে সকেট প্রসেসর হয়ে থাকে। তো আমরা প্রথমেই কি করব, আমরা
সকেট প্রসেসর যেটা থাকে এই সব প্রসেসরটাকে আমরা খুলে নিব আগে। হিটসিঙ্ক খুললে তারপর প্রসেসরটা খুলে তারপর আমাদের চেকিংটা স্টার্ট করব। তো চেকিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের চার্জিং কয়েল, 3 ভোল্ট 5 ভোল্ট কয়েল, র্যাম কয়েল, 1.8 ভোল্ট কয়েল, সিপিইউ কোর কয়েলস, জিএফএক্স কোর কয়েল। তো এই কয়েলগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 300 ওহমসের উপরে অর্থাৎ 300 ওহমস থেকে ওভার লিমিট যদি ইম্পিডেন্স থাকে তাহলে আমরা ভাববো যে চার্জিং কয়েল থেকে শুরু করে প্রত্যেকটা এখানকার সব কয়েলগুলা ঠিক আছে। তো আর যদি কয়েলগুলার পাশে বিপ দেয় তাহলে আমরা ভাববো যে এই কয়েলগুলাতে সেকশনগুলোতে প্রবলেম রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। তো আরো কিছু ব্যতিক্রম রয়েছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই সকেট প্রসেসরের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরপর আর 1.05 কয়েল এবং জিপিইউ কোর কয়েল এবং বিসিসি এসএ কয়েল, এই কয়েলগুলোর ক্ষেত্রে এই সেকশনগুলোর ক্ষেত্রে আমাদের কয়েল ইম্পিডেন্স হতে হবে 12 ইম্পিডেন্সের উপরে। হ্যাঁ, 12 ইম্পিডেন্সের বেশি হতে হবে, তাহলে আমরা ভাববো যে এই সেকশনগুলো ভালো আছে। আর যদি দেখা যায় যে 6-7 হয় বা এর চেয়ে নিচে হয়, তাহলে আবার বিপও দেয়, তাহলে আমরা ভেবে নেব যে শর্ট আছে এবং প্রবলেম আছে। তো আমরা এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করে আমরা এই সেকশনগুলা আমরা কয়েলগুলা মাপি আর বুঝি, তাহলে আমরা মনে রেখে যদি এটা আমরা কাজ করি তাহলে আমাদের ট্রাবল শুট করার ক্ষেত্রে খুব উপকার আসবে এবং আমরা সহজে আমরা প্রবলেম ধরতে পারবো। তারপরের যে অবস্থা আমরা শর্টিং কন্ডিশন জানছিলাম, দেখছিলাম যে শর্টিং কন্ডিশনে কি কি অবস্থা থাকবে। আর আমি এর আগে আলোচনা করেছি যে সকেট প্রসেসরের ক্ষেত্রে, আর আমাদের জানি যে আমাদের লেটেস্ট মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে স্পেশালি থার্ড ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে অনবোর্ড প্রসেসর হয়, যেটা বিল্ট ইন প্রসেসর থাকে। সেক্ষেত্রে আমরা যে আউটপুট কয়েল আছে তার ইম্পিডেন্স কেমন হবে এখন দেখব। তো সেক্ষেত্রে চার্জিং কয়েল, 3 ভোল্ট 5 ভোল্ট কয়েলস এবং 1.8 ভোল্ট কয়েলের ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স থাকবে তো 300 ওহমের উপরে বা আপার লিমিট থাকবে। আর 1.05 কয়েল, সিপিইউ কোর কয়েল, বিসিসি এসএ কয়েল, জিপিইউ জিএফএক্স কয়েল এবং জিপিইউ জিএফএক্স কয়েলের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই 4 ওহম ইম্পিডেন্সের উপরে থাকতে হবে। আর যদি 4 ওহম ইম্পিডেন্সের নিচে থাকে তাহলে এটা শর্ট থাকবে, শর্ট হবে, প্রবলেম থাকবে সেকশনগুলোতে, ওই সেকশনগুলোতে আর কি। তো আমাদের এটা আমাদের অবশ্যই মাদারবোর্ডের আমরা যখন ভোল্টেজ দেওয়ার আগে, ভোল্টেজ না দিয়ে এগুলো আমরা চেক করব। এই চেকিং পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ল্যাপটপ প্রিপেয়ার করতে চান তাদের জানাটা একেবারে ম্যান্ডেটরি। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তারপর শর্টিং কন্ডিশনের আরেকটি ক্ষেত্র হচ্ছে 5th 6th 7th এবং 8th জেনারেশনের ক্ষেত্রে সেটা হবে অনবোর্ড প্রসেসরই, অর্থাৎ বিল্ডিং প্রসেসরই হবে, সকেট প্রসেসর না। 5th 6th 7th 8th জেনারেশনে আসলে অনবোর্ড প্রসেসর হয়। সেক্ষেত্রে 1.05 কয়েল, সিপিইউ কোর কয়েল, বিসিসি এসএ কয়েল, সিপিইউ জিএফএক্স কয়েল, জিপিইউ জিএফএক্স কয়েল, এই কয়েলগুলোর ক্ষেত্রে 1 ওহম ইম্পিডেন্সের
অর্থাৎ অথবা 1 ইম্পিডেন্সের উপরে থাকতে হবে। 1 ইম্পিডেন্সের নিচে থাকলে, 0 ইম্পিডেন্স থাকলে শর্ট, 100% শর্ট। এর উপরে থাকতে হবে 5th 6th 7th 8th জেনারেশনের ক্ষেত্রে, অনবোর্ড প্রসেসর সহ আর কি। এই মাদারবোর্ডের ক্ষেত্রে আমি যেই কয়েলগুলো বললাম, সেকশনগুলো বললাম, রিলেটেড সব পার্টসগুলা, আর অর্থাৎ আউটপুট তো থাকবে, কয়েল দিয়ে আউটপুট হবে। তো ইম্পিডেন্সটা হতে হবে 1 ইম্পিডেন্সের উপরে, নিচে না। নিচে হলে প্রবলেম, অর্থাৎ শর্ট 100%। তো আমাদের এইটাও খেয়াল রাখতে হবে। তারপর আমরা যখন অ্যাডাপ্টার ঢুকাবো, তখন ভোল্টেজ ঢুকবে, তখন আমরা কি কি দেখবো সেই বিষয়টা খেয়াল রাখবো। প্রথম আমাদের তো আসছে ভোল্ট ইন সেকশন, 19 ভোল্ট তো ঢুকবে। 19 ভোল্টের নিচে হতে পারে কোনো মাদারবোর্ডে, তো বা ব্যাটারি দিয়ে চালাইলে অবশ্যই কম হবে, 10 12 11 ভোল্ট হবে। তো সেক্ষেত্রে আমাদের কিরকম এই সার্কিটটা হবে এখন আমি আলোচনা করব। তো প্রথমেই আমরা যখন অ্যাডাপ্টার ইন করব, তখন 19 ভোল্ট ঢুকবে। 19 ভোল্ট ঢুকে সচরাচর যা হয় যে একটা মসফেট থাকে বা ডায়োডও থাকে, আরো অনেক পসিবিলিটিস আছে। তো আমি ধরে নিলাম যে প্রথমে একটা মসফেট, অনেক ক্ষেত্রে মসফেটটা এসি ফেট হয়, অর্থাৎ এই বিষয়ে এসি ফেট আরবি ফেট এই বিষয়ে আমি বিস্তারিত আমাদের চার্জিং সেকশনে আলোচনা করেছি। তো এখানে আমাদের এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে ল্যাপটপ চার্জিং সেকশন নিয়ে, সেই চার্জিং সেকশনে আপনারা জানতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। তো সোর্স হয় এখানে, ড্রেন হয়, তারপরে আবার দ্বিতীয় মসফেটের ড্রেন হয়, তারপরে সোর্স হয়, 19 ভোল্ট ঢুকে। সিএলআর একটা রেজিস্টার আছে, কারেন্ট সেন্সর রেজিস্টার, সেখান থেকে আসলে ভোল্টেজটা আউট হয়, বা ব্যাটারি থেকে ভোল্টেজটা এদিকে এসে ভোল্টেজটা তখন যাবে প্রত্যেকটা আউটপুট কয়েলে যাবে। আউটপুট কয়েল বলতে এখানে আউটপুট কয়েল না, আমি দুঃখিত, এখানে মেইন মসফেটের ড্রেইনে ঢুকবে 19 ভোল্ট, তারপরে আইসিতে অনেক আইসিতেও ঢুকবে। তো প্রত্যেকটা সেকশনে ঢুকবে, চার্জিং সেকশন 3 ভোল্ট, 5 ভোল্ট সেকশন, র্যাম সেকশন 1.8 ভোল্ট, সিপিইউ কোর, জিএফএক্স কোর 1.05, জিপিইউ কোর, বিসিসি, এসএ, অনেক অনেক মাদারবোর্ডে থাকে। তো 19 ভোল্ট বা ব্যাটারি ভোল্টেজ প্রত্যেকটা সেকশনে ঢুকে আসলে মাদারবোর্ডকে অন করবে। তো 3 ভোল্ট 5 ভোল্ট খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, এই সেকশনে ঢুকে অক্সিলারি ভোল্টেজ তৈরি করবে। তো 3 ভোল্টের একটা লেয়ার তৈরি করবে, ওই লেয়ারগুলো থেকে আইওতে যাবে, ব্যাটারি কানেক্টরে যাবে, যেটাকে বলে আমাদের ক্লক ডাটা, তারপর আমাদের পাওয়ার বাটনে যাবে 3 ভোল্ট, তারপর বায়োসে যাবে 3 ভোল্ট, তারপরে আরো মেন চিপসে যাবে, আরো অন্যান্য আদার্স পার্টস গুলোতে যাবে। তো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যাম সেকশনও 1.8 ভোল্ট, পিএলএল, সিপিইউ কোর, এই প্রত্যেকটা সেকশনে 1.05 পিসিএইচ এর ক্ষেত্রে জিপিইউ কোর, প্রত্যেকটা সেকশনে ডিসি ইন থেকে আউট হয়ে সিএলআর থেকে ভোল্টেজটা আউট হবে প্রত্যেকটা ল্যাপটপের মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনে। তো আমরা ভোল্ট ইন সেকশনটা আমরা ভালো করে আমরা দেখব কোনো প্রবলেম আছে কিনা, মসফেট গুলাতে আছে কিনা, রেজিস্টারে আছে কিনা, এর আগে কিছু পার্টস থাকে, ক্যাপাসিটর থাকে, এগুলো আমরা ডায়াগ্রাম দেখে, স্কিমেটিক ডায়াগ্রাম দেখে আমরা এই প্রবলেমগুলা সলভ করব। তারপর এখানে আমি আরেকটা ডায়াগ্রাম দেখাবো, এর আগে আমি এটা দেখিয়েছি।
কিভাবে আমরা ল্যাপটপের সিগন্যালগুলা দেখব, সেক্ষেত্রে যেমন 19 ভোল্ট ঢুকে 355 ভোল্টে যাবে, র্যাম সেকশনে যাবে, তারপরে 1.8 যাবে, 1.05 এ যাবে, বিআরএম সেকশনে সিপিইউ কোর সেকশনে যাবে, তারপরে আইওতে যাবে 3 ভোল্ট আইওতে, আইও তারপর বায়োসে যাবে, পাওয়ার বাটন অন করার সাথে সাথে আরএসএম আরএসটি যাবে, পিসিএইচ এ মেইন চিপসে পিএম পাওয়ার বাটন যাবে, তার পিসিএইচ আবার পাঠাবে এসএলপিএস 3 এসএলপিএস 4। তো তারপর এখানে আবার মেইন চিপস বা পিসিএইচ এর আবার থাকবে আরেকটা বায়োস থাকে, তো ওই বায়োস 3.3 ভোল্ট যাবে। তো এখানে আবার থাকে ক্রিস্টাল থাকে। তো এই এই বিষয়গুলো দেখতে হবে। তো গুরুত্বপূর্ণ সিপিইউ কোর সেকশনের ক্ষেত্রে, বিআরএম সেকশনের ক্ষেত্রে বিআরএম সিগন্যাল খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দেখব। তারপর বিআরএম পাওয়ার গুড দেখবো, সিপিইউ কোর যাচ্ছে কিনা, জিএফএক্স কোর ভোল্টেজ যাচ্ছে কিনা সিপিইউতে, এটা দেখব। তারপর এখানে পিএলটি রিসেট খুবই গুরুত্বপূর্ণ, নো ডিসপ্লের ক্ষেত্রে হোক বা এই পিএলটি রিসেট ম্যান্ডেটরি, এটা আমরা দেখব। তো এখানে আমি এই বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করেছি আমাদের একটা ল্যাপটপ মাদারবোর্ড পাওয়ার সিকোয়েন্সে। এই এই ডায়াগ্রামটা, ব্লক ডায়াগ্রামটা আমার তৈরি করা ব্লক ডায়াগ্রামটা আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এটা সম্পর্কেও জ্ঞান থাকতে হবে ভালো করে, তাহলে দেখা যায় অতি সহজেই আপনি প্রবলেমটা ধরতে পারবেন যে কোন জায়গায় প্রবলেম। তো আমাদের আসলে আরেকটা বিষয় আমি বলে দেই যে আমাদের প্রথমেই দেখব আমরা বোল্ট-ইন সেকশন ঠিক আছে কিনা। বোল্ট-ইন সেকশন ঠিক থাকলে তারপরে আমরা যাব 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন ঠিক আছে কিনা। 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন ঠিক থাকলে তখন আমরা দেখব যে কানেক্টরে, ব্যাটারি কানেক্টরে 3.3 ভোল্ট আছে কিনা। যদি না থাকে, তাহলে যদি আয়োর পাশের ক্যাপাসিটরে 3.3 ভোল্ট থাকে কিন্তু ব্যাটারি কানেক্টরে 3.3 ভোল্ট না থাকে, তাহলে আমরা এই এসআইও কে সাসপেক্ট করতে পারি যে এসআইও খারাপ হতে পারে। তো এবার বায়োসে দেখবো 8 নম্বর পিন গ্রাউন্ড থেকে এটা ঠিক আছে কিনা। আবার আমরা নো পাওয়ারের ক্ষেত্রে, ডেডের ক্ষেত্রে আমরা এটাকে ইসি বায়োসটাকে আমরা রাইট করে দেখতে পারি। আর নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা এখানে মেইন চিপসের সাথে যে মেইন বায়োস, এটাকে আমরা রাইট করে দেখব। তো এই বিস্তারিত এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখবো। এখানে আরো যে সিগন্যালগুলো আছে সেগুলো দেখবো, এখানে ডায়াগ্রামটা ভালো করে বুঝে তারপরে আমাদের কাজ যখন করব আমাদের জ্ঞান থাকবে, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আমাদের ইজিলি আমরা আমাদের ল্যাপটপ ট্রাবল শুট করতে পারবো এবং ল্যাপটপ ওকে করতে পারবো। তো আমি মনে করি যে আসলে আমার এই ভিডিওটি, আমার দেয়া অন্যান্য ভিডিও সহ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ভালো একজন টেকনিশিয়ান হতে চান তাহলে এই ভিডিওটা ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, আর লাইক এবং শেয়ার করবেন।